মৌলভীবাজারের বড়হাটে অভিযান অপারেশন ম্যাক্সিমাস সমাপ্ত। এক নারী সহ ৩ জঙ্গির লাশ উদ্ধার। এই অভিযানটি আমাদের সন্ত্রাস দমন বিরোধী অভিযানের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। নিষ্ক্রিয় করা হচ্ছে কুমিল্লায় উদ্ধার হওয়া বোমা। বিদেশ থেকে চলছে জঙ্গি অর্থায়ন, ঢুকছে হুন্ডির মাধ্যমে। সন্দেহজনক লেনদেন শনাক্তের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। এত বেশি ট্রানজাকশনের মাধ্যমে টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তরিত হয়, ভালোভাবে যদি এটা না দেখা হয় তাহলে এটা বের করা খুব জটিল কাজ। সাসপিশিয়াস ট্রানজাকশন হওয়া মাত্র কোনো ব্যাংকগুলো যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংকে বিএবিআইকে জানাবে এবং জানাইলে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলা ভাইয়ের সহযোগীরাই চালাচ্ছে 90 জেএমবির কর্মকাণ্ড, অভিযোগ নির্যাতিতদের। গ্রেফতারে চলছে অভিযান, বলছে পুলিশ। এইচএসসি পরীক্ষা শুরুর একদিন আগে রাজধানী থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক শিক্ষক সহ 2 জন আটক। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ঘটছে পুনরাবৃত্তি, মত শিক্ষাবিদদের। নারী সংসদ সদস্যদের বৈঠকের মধ্য দিয়ে শুরু আইপিইউর 136তম সম্মেলন। যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রাকৃতিক প্রতিকূলতায় পিছিয়ে পড়েছে পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের কাজ। গতি বাড়িয়ে পুষিয়ে নেওয়া হবে, বলছেন সংশ্লিষ্টরা। এবং কলম্বোতে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস সেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। আগ্রাসী শুরুর পর টাইগার বোলারদের দাপটে চাপে লঙ্কানরা। মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে এক নারী সহ 3 জঙ্গি নিহত হয়েছে। অপারেশন ম্যাক্সিমাস সমাপ্তি ঘোষণা করে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে পুলিশ। এদের মধ্যে একজন আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলেও জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। এদিকে নিরাপত্তার স্বার্থে বড়হাটের 2 কিলোমিটার এলাকায় 144 ধারা বহাল রাখা হয়েছে। 12 ঘন্টা স্থগিত থাকার পর শনিবার সকাল 8:30টায় মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় পৌঁছায় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। কাউন্টার টেররিজম সদস্যদের সঙ্গে নিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অপারেশন ম্যাক্সিমাস। অভিযানের বিস্তারিত তুলে ধরতে বেলা 12টার দিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে পুলিশ। এ সময় কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান জানান, বাড়িটির বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরক থাকায় সতর্কতার সাথেই অভিযান পরিচালিত হয়। যখনই আমরা কাছে যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা এখানে 3টি ডেড বডি দেখেছি, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। তাদের ভিতরে একজনকে আমরা মোটামুটি নিশ্চিত যে সে সিলেটের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। টেকনোলজির সাহায্যে পরীক্ষা করে দেখেছি যে এখান থেকে গিয়ে ওখানে তারা ঘটিয়ে আবার এখানে ফেরত আসতে পেরেছিল। জঙ্গিবাদ নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতার জন্য দেশের সকল বাড়ির মালিক ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। যেখানে একটা জঙ্গি আস্তানা চিহ্নিত হয়, আশেপাশে মানুষের কতটা ভোগান্তি। যারা বাড়িওয়ালা আছেন, যারা সাধারণ মানুষ আছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে এই সমস্ত কতিপয় ধর্মবিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী জঙ্গিদের দমন করা কঠিন হবে না। এদিকে জঙ্গিদের লাশ উদ্ধার ও অভিযান সমাপ্তির ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মৌলভীবাসীর জন্য এটি আতঙ্ক ছিল, আজ যে জঙ্গি মুক্ত হলো আমরা অনেক কষ্ট থেকে মুক্তি পেলাম। আমরা বড় অশান্তির মাঝে আসলাম, এখন শান্তি পেলাম। আমরা চাই যে জঙ্গি মুক্ত এলাকা হোক, আরো ভালো আমরা সুস্থ চলাফেরা করতে পারি, এই প্রত্যাশাই সরকারের কাছে। গত মঙ্গলবার গভীর রাতে জঙ্গি আস্তানা সন্দেহে ফতেহপুর ও বড়হাটের 2টি বাড়ির চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার ফতেহপুরে অপারেশন হিটব্যাক শেষে বড়হাটের জঙ্গি আস্তানা ঘিরে শুরু হয় অপারেশন ম্যাক্সিমাস। সময় সংবাদ, মৌলভীবাজার।
মৌলভীবাজারের ফতেপুরের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অপারেশন হিটব্যাকে 4 শিশুসহ নিহত 7 জন সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণের কারণে মারা গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। নিহত 7 জনের ময়নাতদন্ত শেষে আজ তিনি একথা জানান। নিহতদের প্রত্যেকের শরীরে সুইসাইডাল ভেস্ট লাগানো ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। 4 শিশুর মধ্যে এক শিশুর বয়স 2 থেকে 3 মাস বলেও জানান তিনি। মঙ্গলবার ফতেপুরের একটি বাড়িতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অভিযানে 4 শিশু ও 3 জঙ্গি নিহত হয়। বৃহস্পতিবার শেষ হয় অপারেশন হিটব্যাক। ময়নাতদন্তে আমরা যেটা পেয়েছি, মাঝের অংশটা টোটালি ছিন্ন বিচ্ছিন্ন এবং শরীর থেকে আলাদা, এবং মাঝের অংশে যে অর্গানগুলো, পেটের অ্যাবডোমেনে যেগুলো থাকে, অর্গানগুলো আসলে এইভাবে পাওয়া যায়নি কারণে। ধারণা করা হচ্ছে এটা আসলে সুইসাইডাল ভেস্ট পরা ছিল এবং এটার বিস্ফোরণ ঘটিয়ে আসলে আত্মহত্যা তারা করেছে। এর মধ্যে পুরুষ 1 জন, যার বয়স 35-এর মতো হবে, মহিলা 2 জন, 25 এবং 30 বছরের, এবং শিশু ছিল 4 জন। কুমিল্লায় অপারেশন স্ট্রাইক আউটে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার কাজ এখনো চলছে। সকালে কোটবাড়িতে পৌঁছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এই কাজ শুরু করে। এখন পর্যন্ত 6টি গ্রেনেড ও 2টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগে ঘটনাস্থলে যান চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল। পরে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। কোটবাড়ির প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়েও জারি রয়েছে 144 ধারা। বুধবার থেকে কোটবাড়ির ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গতকাল সেখানে অভিযান চালানো হয়। এতে 6টি বোমা উদ্ধার করা হলেও বাড়িটিতে কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। সন্দেহজনক লেনদেনের উপর নজরদারির পাশাপাশি ব্যাংক হিসাব জব্দসহ নানা ব্যবস্থা নিয়েও বন্ধ করা যাচ্ছে না জঙ্গি অর্থায়ন। বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে একাধিক হাত ঘুরে টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে। ব্যাংকিং চ্যানেল এড়িয়ে চলায় বাংলাদেশ ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও কোনো ব্যবস্থা নিতে পারছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা ছায়ানির আত্মঘাতী হামলার পর সিএমপির বোম ডিসপোজাল দল বের করে আনে 5 গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক হাইড্রোজেন পারক্সাইড এবং 1 গ্রাম অ্যাসিড। প্রতি গ্রাম বিস্ফোরকের দাম কয়েক লাখ টাকা। 90 জিএমবির প্রতিটি আস্তানা থেকেই উদ্ধার হচ্ছে বিস্ফোরক এবং বোমা তৈরির নানা উপকরণ। নতুন নতুন আগ্নেয়াস্ত্র রয়েছে। ঘর ভাড়া করে জঙ্গিদের এনে ভরণ পোষণ দিয়ে আত্মঘাতী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন বিদেশ থেকেই চলছে জঙ্গিদের অর্থায়ন, আর এ টাকা হুন্ডির মাধ্যমেই যাচ্ছে জঙ্গিদের হাতে। অস্ত্র ব্যবসায়ীরা জড়িত হতে পারে, যে বিদেশে তাদেরকে ব্যয় করা হচ্ছে, তারা এই বিস্ফোরক দ্রব্য বাড়িতে পৌঁছাবার পর্যন্ত দায়িত্ব নিয়েছে। সারা দেশে এই এত ব্যক্তি কে কে জঙ্গির প্রতি সহানুভূতি আছে এবং সেই কাজে জড়িত হচ্ছে, এটার তো একটা লিস্ট লাগবে। জঙ্গিদের নানা কৌশলের কারণে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। বৃহত্তর চট্টগ্রামে দীর্ঘদিন ধরে জঙ্গি বিরোধী অভিযান চললেও এখন পর্যন্ত অর্থায়নের সাথে সম্পৃক্ত কাউকে চিহ্নিত করা যায়নি। এত বেশি ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তরিত হয়, যেটা একেবারেই খুব মাইনুটলি এবং খুব ভালোভাবে যদি এটা না দেখা হয়, তাহলে এটা বের করা খুব জটিল কাজ। কিন্তু ওইটা বের করাটা জন্য একেবারে ডেডিকেটেড টিম লাগবে। এদিকে জঙ্গি অর্থায়ন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে, সন্দেহজনক লেনদেন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হওয়া মাত্র কোনো ব্যাংকগুলো যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংকে বিএবিআইকে জানাবে এবং জানালে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হয় এবং ব্যবস্থা নেওয়া। জঙ্গি অর্থায়ন রোধে 2002 সালের জুন মাসে গঠন করা হয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং বিভাগকে 2012 সালে এই ইউনিটে সংযুক্ত করা হয়। সবশেষ তথ্য অনুযায়ী প্রায় 1200 সন্দেহজনক ব্যাংক হিসাব চিহ্নিত করেছে এই ইউনিট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক শিক্ষক সহ 2 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম এই কথা জানান। তিনি বলেন, শনিবার বিকেলে রাজধানীর মগবাজার নয়াটোলা মোড় থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্য শহীদুল ইসলাম ও গোলাম সারোয়ার সাজিদকে গ্রেপ্তার করা হয়। জঙ্গিরা যে কোনো ধরনের অ্যাপস ব্যবহার করে থাকে, তারাও সে ধরনের অ্যাপস ব্যবহার করতেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যা ফেসবুক থেকে সরে এসেছে এবং জঙ্গিরা যে অ্যাপসটা ব্যবহার করে, টেলিগ্রাম অ্যাপস,
সেই টেলিগ্রাম অ্যাপস ব্যবহারের মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড শুরু করেছিল, কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে। এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা আর একটা তথ্য পেয়েছি যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার নাম হচ্ছে জাহিন খান জয়, তার মাধ্যমে তারা মানে প্রশ্ন পেত, এই ধরনের তাদের একটা ছিল যে সে একটা নাম করা রাজধানী নাম করা স্কুলের একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রের একজন শিক্ষক, সে নাম বলতে পারে নাই। আমরা আমাদের কাজ করছি। বারবার প্রশ্ন ফাঁসের ঘটনার পরও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন শিক্ষাবিদরা। তবে কোনো গুজবে কান না দিয়ে আগের মতোই প্রস্তুতি নিতে এসএসসি পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে গুজবে ওরা কান দিবে না, আগে যেটা পড়েছে এখন শুধু সেটাই রিভিশন ওরা দিবে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের একটা প্রচেষ্টা। অভিভাবকদের বলবো, অভিভাবকরা গুজবে কান দিবেন না, বাচ্চাদেরকে বিভ্রান্ত করবেন না, মোবাইল বাচ্চাদের হাতে দিবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বিভ্রান্ত ছড়াচ্ছে বা গুজব ছড়াচ্ছে তাদের প্রতি পদক্ষেপ নিতে হবে। এ যাবৎ প্রশ্ন ফাঁসের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। আরেকটি হচ্ছে আমাদের শিক্ষার মান নেমে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষায় নানাবিধ ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু পদক্ষেপগুলো চূড়ান্ত বিচারে একেবারে ফলপ্রসূ হচ্ছে না। এই ধরনের দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের কারণে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 136তম সম্মেলন। সকালে সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচ্য বিষয় ছিল সংসদীয় কাঠামোতে নারীর ক্ষমতায়ন। অধিবেশনে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন অর্থনৈতিক উন্নতি বিশ্বের সামনে তুলে ধরেন আলোচকরা। 1972 সালে রোম সম্মেলনের মধ্য দিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে যাত্রা শুরু করে বাংলাদেশ। এবার ঢাকায় 136তম সম্মেলনে যোগ দিয়েছেন 130টি দেশের প্রায় 650 জন সংসদ সদস্য। এছাড়াও আছেন 53টি দেশের স্পিকার। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা হয় নারীর ক্ষমতার বিষয়ে। অংশ নেন 207 জন নারী সংসদ সদস্য। এ সময় বিভিন্ন দেশের সংসদীয় কাঠামোতে নারীর অবস্থান, অগ্রগতি এবং প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সংসদ সদস্যরা। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীকে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। সংসদকেও সক্রিয় করে তুলতে নারীর প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ অনেক বেশি জরুরি। বাংলাদেশ সরকার এ লক্ষ্যে আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। 5 দিনব্যাপী এই সম্মেলনে সংসদ সদস্যরা সাধারণ বিতর্কে অংশ নেবেন, যেখানে মূল আলোচনায় অংশ নেবেন নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী। আলোচনা হবে বিশ্বব্যাপী চলমান বৈষম্য নিরসনে কিভাবে একসাথে কাজ করবে বিভিন্ন দেশ। 4টা স্থায়ী কমিটি আছে আইপিওর মধ্যে, নিয়মিত যে এজেন্ডা সেগুলো নিয়ে তারা আলাপ করবে, এমন সাইমালটেনিয়াসলি এটা চলবে। আরেকটা হচ্ছে জেনারেল ডিবেট, যেটা হচ্ছে আপনার বৈষম্যের উপরে। আরেকটা আপনারা লক্ষ্য করবেন, যে কোনো একটা জরুরি বিষয়ে যেটার উপরে ভোটাভুটি হবে, এক এক দেশ এক এক প্রস্তাব দিবে। ওয়ার্কিং টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি এন্ড লিঙ্গ সমতা অবশ্যই সম্ভব এবং আইপিইউ এ সমতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। নারী নেতৃত্ব যে এখন আর অসম্ভব নয় বাস্তবতা, তা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের সংসদ সদস্যদের কাছে বাংলাদেশ আলাদাভাবে গণহত্যার স্বীকৃতি আদায়ের বিষয়টি তুলে ধরার চেষ্টা করবে। বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের পেছনের কারণ হিসেবে বৈশ্বিক অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্য কতটুকু ভূমিকা রাখছে আর এ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। এক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন করে তাদের এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে। আর সম্মেলন শেষে এই বিষয়গুলোই নিজ নিজ দেশের সংসদে আলোচনা করবেন সংসদ সদস্যরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পহেলা থেকে 5 এপ্রিল 5 দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন চলাকালে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরও জানান, সম্মেলন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 1400 গেস্ট এখানে আসবেন, আর আমাদের স্থানীয় সংসদ সদস্য এবং অন্যান্য গেস্টরা এখানে উপস্থিত হবেন। সমস্ত এলাকাটা নিরাপত্তার চাদরের মধ্যে আমরা নিয়ে আসছি। তা আমরা অনুরোধ করব ঢাকাবাসীকে এই 5 দিন তাদের প্রয়োজন ছাড়া তারা রাস্তায় যেন গাড়ি বের না করেন, আর পরীক্ষার সময় তারা সহযোগিতা করেন। আমাদের পরীক্ষার্থীরা যেন আবার সময় মতন
পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন। সেই জন্য আমি সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ রাখছি। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার থাকছে নদী শাসন নিয়ে রিপোর্ট। পদ্মা সেতুর অগ্রগতিতে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে নদী শাসন। প্রাকৃতিক নানা প্রতিকূলতায় লক্ষ্য অনুযায়ী এগোচ্ছে না কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, যেটুকু পিছিয়েছে কাজের গতি বাড়িয়ে তা পুষিয়ে নেওয়া হবে। এ কাজে আগে শুধু চীনের বিশেষজ্ঞরা কাজ করলেও এবার অন্যান্য দেশ থেকেও আসছে বিশেষজ্ঞ। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের। ছবি তুলেছেন সাইফুল ইসলাম। বর্ষায় প্রমত্তা পদ্মা এখন অনেকটাই শান্ত, সুবোধ বালকের মতো। এই সুযোগে তাই পুরোদমে এগিয়ে নেওয়া হচ্ছে কাজ। মাঝ নদীতে ভাসমান বার্জে ভরাট করা হচ্ছে শত শত বালুর বস্তা। পাড়ের ব্যস্ততার পাশাপাশি দিনরাত যন্ত্র আর মানুষের কর্মব্যস্ততার চিত্র মাঝ নদীতেও। মূলত নদীর গতিপথ নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধ করাই ৮,৮০৭ কোটি টাকার নদী শাসন প্রকল্পের উদ্দেশ্য। তবে এখানকার মাটির গঠন এবং বর্ষায় তীব্র স্রোতের কারণে বেশ পিছিয়ে যাচ্ছে নদী শাসনের কাজ। চলতি মাস পর্যন্ত মূল সেতুর কাজ 50 ভাগ শেষ হওয়ার কথা, হয়েছে 40 ভাগ। নদী শাসনের কাজে 48 ভাগ অগ্রগতি হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র 28 ভাগ। কাজের দায়িত্বে চীনের সিনো হাইড্রো কোম্পানি থাকলেও নদী শাসনের গতি বাড়াতে এবার অন্য দেশ থেকেও বিশেষজ্ঞরা আসছেন। আমাদের কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের জন্য অলরেডি আমাদের নেদারল্যান্ড থেকে একজন মিস্টার কারবাহাল বলে ভদ্রলোক যমুনা ব্রিজে কাজ করেছেন, উনি আমাদের প্যানেল অফ এক্সপার্ট, উনি আমাদের সাইটে অবস্থান করছে। সিনো হাইড্রোতেও আর কিছু লোক অলরেডি জয়েন করছে এবং তারাও কিছু আদার দেন নন চাইনিজ কিছু এক্সপার্টকে তারা নিয়ে আসতেছে। জাজিরা প্রান্তে নদীর পার রক্ষায়ও শুরু হয়েছে কাজ। শরীয়তপুরের জাজিরা থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 4 কিলোমিটার দীর্ঘ বাঁধ। একই ধরনের 1 কিলোমিটার বাঁধ হবে মাওয়া প্রান্তেও। নির্ধারিত সময় শেষ করতে গেলে কাজের গতি আরো বাড়াতে হবে আমাদের। এখন কাজের গতি আমরা আশা করছি ভবিষ্যতে দিন দিনই বাড়বে, এবং এটা কাজের অনুকূল পরিবেশ। 2014 সালের ডিসেম্বরে শুরু হওয়া নদী শাসন প্রকল্পের কাজ হচ্ছে 12 কিলোমিটার এলাকায়। এর মধ্যে মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে রয়েছে 10.5 কিলোমিটার। এখন পর্যন্ত 17 লাখের বেশি 125 কেজি ওজনের এবং 800 কেজি ওজনের প্রায় 4.5 লাখ বালুর বস্তা নদীতে ফেলা হয়েছে। নদী শাসনের কাজটিকে সবচেয়ে দুরূহ হিসাবে বিবেচনা করা হয়, আর তা যদি হয় পদ্মার মতো এমন অশান্ত নদীতে, তবে নিঃসন্দেহে তা আরো বেশি চ্যালেঞ্জিং। গত প্রায় 2.5 বছর ধরে এই কাজটি করে যাচ্ছে সিনো হাইড্রো। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আরো অনেক বছর ধরেই নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে এই নদী শাসনের কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দুপুরের সময়ে আরো থাকছে নিউমোনিয়ার চিকিৎসায় নিয়ন্ত্রিত মাত্রায় অক্সিজেন দেওয়ার নতুন প্রযুক্তি আবিষ্কারের দাবি আইসিডিডিআরবির, প্রত্যাশা সরকারি সহযোগিতার। এবং যশোরে দেশের প্রথম বর্জ্য প্রক্রিয়াজাত কেন্দ্রে উৎপাদিত বায়োগ্যাস বিক্রি হবে বাণিজ্যিকভাবে। পরিচ্ছন্ন নগর গড়তে এই উদ্যোগ, দাবি পৌর কর্তৃপক্ষের। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। কলম্বোতে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে লঙ্কানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটে 259 রান। ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা, কিন্তু মাশরাফির সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে প্রথম 10 ওভারেই স্কোরবোর্ডে 76 রান তোলেন 2 লঙ্কান ওপেনার থারাঙ্গা ও গুনাথিলাকা। তবে আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারেই গুনাথিলাকাকে ফেরান মেহেদি মিরাজ। অধিনায়ক থারাঙ্গা 35 রানে ফিরে যান তাসকিনের দারুণ এক ডেলিভারিতে। 87 রানে 2 উইকেট হারালেও মেন্ডিস ও চান্ডিমাল দলের ইনিংস এগিয়ে নিতে থাকেন। দলীয় 136 রানে মুশফিকের বুদ্ধিদীপ্ত কিপিংয়ে রান আউট হন চান্ডিমাল। এরপর শ্রীবর্ধনের সাজঘরে ফেরেন ব্যক্তিগত 12 রানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস দেখে শুনে খেলে 50 তুলে নেন। কাটার মাস্টার মোস্তাফিজের বলে 54 রান করে তিনি আউট হন। এরপর গুণরত্নে ও প্রসন্না দ্রুত ফিরে গেলে 230 রানে 7 উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে থিসারা পেরেরার ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহের পথেই আছে স্বাগতিকরা।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ দুর্বলতার কারণেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয় পেয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। সাম্প্রতিক 2-3টি উপজেলা নির্বাচনেও আমাদের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ তারা নিয়েছে, ঠিক এভাবে কুমিল্লাতেও নিয়েছে। কাজে এই অভ্যন্তরীণ দুর্বলার সুযোগ যাতে না নিতে পারে সে ব্যাপারে আমরা সতর্কবার্তা পেয়ে গেলাম। জঙ্গিবাদ বলেন, উগ্রবাদ বলেন, আমাদের একটা বড় দল এখানে পৃষ্ঠপোষকতা করছে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তারা সরকার হটানোর জন্য উগ্রবাদীদের দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে। বিএনপি জামায়াতকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন তাদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য হবে না। দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে কাকনা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি জামায়াত ছাড়া সকলের সাথেই ঐক্য হয়েছে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, ধর্মের নামে জঙ্গিবাদী গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে, সব শ্রেণীর মানুষকে তারা বিভ্রান্ত করছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কামরুল ইসলাম। আজকে ব্রাসেলসে যখন হামলা হলো বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায়, সেই জঙ্গিদের বিরুদ্ধে যে অ্যাকশন, যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, ফ্রান্সের শপিং মলে যখন জঙ্গি হামলা করেছে তখন যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, বাংলাদেশেও জঙ্গিদের বিরুদ্ধে একই অ্যাকশন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নেয়। এবং বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর থেকে আরো সাকসেসফুল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তাদের চেয়ে বেশি সাকসেসফুল। জাতীয় ঐক্য ইতিমধ্যে হয়ে গেছে, ওদেরকে নিয়ে জাতীয় ঐক্য করার কোনো সুযোগ নাই, ওদেরকে নিয়ে জাতীয় ঐক্য করতে হবেও না। ইতিমধ্যে দেখেন নাই, বাংলাদেশের সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে, মাদ্রাসার ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে, আসে নাই? প্রত্যেকটা মানুষ আজকে জঙ্গিদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। জাতীয় ঐক্য তো ইতিমধ্যেই হয়ে গেছে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সামরিক চুক্তি করার যৌক্তিকতা বোঝাতেই দেশে জঙ্গিবাদের ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যুব জাগপার আলোচনায় একথা বলেন তিনি। ভারত সফরে যাওয়ার আগে সামরিক বাহিনী, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি পরামর্শ দেন গয়েশ্বর চন্দ্র রায়। চুক্তিটা যে যৌক্তিক, এই যৌক্তিক করার জন্য এমন কয়েকটা ঘটনা করবে। দিস ইজ দ্য পারসেপশন অফ দ্য কমন পিপুল। ভারতের সাথে একটা চুক্তি হতে পারে কোনটা সীমান্তে। সুতরাং আমি মনে করি না এই মুহূর্তে যে আমাদের দেশে এই সামরিক চুক্তি খুব বেশি প্রয়োজন আছে। প্রয়োজন না, কোনো রকমের প্রয়োজন নাই। এখনো সময় আছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসেন, এখনো সময় আছে, সামরিক বিশেষজ্ঞদের সাথে কথা বলেন, সকলের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে আপনি দিল্লি যান। রাজশাহীর বাগমারায় 13 বছর আগে 1 এপ্রিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির উত্থান হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাংলা ভাই সহ শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডের মাধ্যমে এই সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম বন্ধ হলেও গত বছর থেকে আবারও জঙ্গি কর্মকাণ্ড শুরু করে নব্য জেএমবি। স্থানীয়দের অভিযোগ, বাংলা ভাইয়ের সহযোগীরা নিখোঁজ আত্মগোপনে থেকে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলছেন জেএমবি সদস্যদের গ্রেপ্তারে চলছে অভিযান। রিপোর্ট সাইফুর রহমান রকির, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। গত বছর ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলার মধ্য দিয়ে পুলিশের ভাষায় নব্য জেএমবির শীর্ষ নেতারা নিজেদের শক্তি প্রদর্শন করে। এরপর একে একে কিশোরগঞ্জের শোলাকিয়া, রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যভিলা, চট্টগ্রামের সীতাকুণ্ড, সিলেটের শিববাড়ি আতিয়া মহলের পর মৌলভীবাজার ও কুমিল্লায় নিজেদের অবস্থান জানান দেয় উগ্রবাদী এই সংগঠনটি। সর্বহারা দমনের নামে 2004 সালের এদিন রাজশাহীর বাগমারায় আত্মপ্রকাশ ঘটে জেএমবির। সে সময় বাংলা ভাই ও তার সহযোগীরা হামির কুৎসায় টর্চার সেল তৈরি করে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা, গুম, নির্মম নির্যাতন ও চাঁদাবাজির মাধ্যমে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। নওগাঁর আত্রাই, রানীনগর, নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারায় প্রায় অর্ধশত নিরীহ মানুষকে হত্যা করে তারা। জেএমবির নির্যাতনে অনেকে পঙ্গুত্ব বরণ করে। সেসব স্মৃতি মনে করে এখনো শিউরে ওঠেন অনেকেই।
ওই সময় এমনভাবে নির্যাতন করছে যে উপত্যকা টাঙ্গা হাতুর দিয়ে পিটাইছে, এখনো সেগুলো কথা মনে পড়লে অত্যন্ত ভয় পাই। চাঁদা চাইছিল, না দেওয়ার কারণে তখন মনে করেন যে ওই বাংলা ভাইয়ের লোকজন আমাকে ওই এলোপেতালিভাবে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। 2007 সালে বাংলা ভাই সহ জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসির পর দুর্বল হয়ে যায় সংগঠনটির কার্যক্রম। সে সময় মামলায় সাজাপ্রাপ্তরা বিচারের আওতায় আসলেও প্রকৃত অনেক জেএমবি সদস্য এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। এখনো তারা অনেকে ঘুরে বেড়ায়, প্রকৃত যারা তারা দেখা যায় যে কোনো মামলায় এক সময় ছিল, এখন তাদের তালিকায় নাই। অনেকে জেএমবি তালিকায় ভুক্ত হবে, এই সময় দেখা যায় তারা চালাক লোক, আগে টাকা পয়সা দিয়ে নাম ধাম কেটে নিছে। জেএমবির একজন হচ্ছে সভাপতি, আর তাই এখন ঘুরে বেড়াচ্ছে, ওপেন ভাবে ঘুরে বেড়াচ্ছে। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বলছেন, গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জেএমবি সদস্যদের গ্রেপ্তারে তৎপর তারা। জঙ্গির যে কার্যক্রমটা সেটা নিয়ন্ত্রণে যে রাখার যে কৌশলটা সেটা আমরা অবলম্বন করছি। আর যেখানে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে সেখানে আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বর্তমানে 64 জন জেএমবি সদস্য বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নিউমোনিয়ার চিকিৎসায় নিয়ন্ত্রিত মাত্রায় অক্সিজেন দেওয়ার প্রযুক্তি আবিষ্কারের দাবি করেছে আইসিডিডিআরবি। বিদেশি ব্যয়বহুল যন্ত্রপাতির পরিবর্তে অক্সিজেন বুদবুদ বা বাবল সিপ্যাপ যন্ত্র ব্যবহার করে সফল হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। চিকিৎসকরা বলছেন, নিউমোনিয়ায় ক্ষতির মাত্রা বিবেচনা করে সারা দেশে এই পদ্ধতিটি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টি আকর্ষণ করা গেলে বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া মিলবে বলেও মনে করেন তারা। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। বাংলাদেশে প্রতি বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 5 বছরের কম বয়সী 17,000 শিশু মারা যায়। আক্রান্ত অনেকে সুস্থ হলেও পরবর্তীতে অপুষ্টিজনিত নানা সমস্যায় ভোগে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম স্থানে। যেই নিউমোনিয়া সারতে সময় লাগে, 3 বছরের নিচে শিশু যদি এই ঘটনাটা ঘটে থাকে, তখন দেখা যায় এটার প্রভাব পরবর্তীতে তাদের স্কুল এজ, তাদের অ্যাডোলেসেন্ট যখন তারা চাকরিজীবী হয়, প্রতিটা ক্ষেত্রেই এই ঘাটতির ফলে যে পিছিয়ে যাওয়া সেটা থেকেই যায়। আইসিডিডিআরবির গবেষকরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর চিকিৎসায় উন্নত দেশে অক্সিজেন সরবরাহের কাজে যে যন্ত্র ব্যবহার করা হয় তা অত্যন্ত ব্যয়বহুল। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তারা 2011 সালে গবেষণা শুরু করেন। রোগীর স্বজনরা জানিয়েছেন, অন্যান্য পদ্ধতির তুলনায় বুদবুদের মাধ্যমে অক্সিজেন দেওয়ার পদ্ধতি অনেকটাই কার্যকর। শ্বাস নিতেই পারছিল না, আল্লাহর রহমতে আজকে অনেক ভালো। WHO রিকমেন্ডেশন সেই যে অক্সিজেন সেটার সাথে তুলনা করে দেখেছি যেটা 75% ডেথ রেট কমিয়েছে। একটা প্লাস্টিক বোতলের মধ্যে পানি ভরে সেটার মধ্যে যে অক্সিজেন সোর্স থেকে অক্সিজেন আসে, বাচ্চা অক্সিজেন নিচ্ছে, তারপর শ্বাস ছাড়ছে। শ্বাস ছাড়ার ফলে ওই সারা শ্বাসটাই ওই বোতলের মধ্যে যাচ্ছে। বুদবুদের ফলে যে একটা ব্যাক প্রেশার দিচ্ছে, সেই ব্যাক প্রেশারটা হলো কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। সংশ্লিষ্ট গবেষকের দাবি, নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতার হার অনেক কম। এখনো অ্যান্টিবায়োটিক ও ইনহেলার নির্ভর চিকিৎসা চলে এদেশে। সেক্ষেত্রে কম খরচে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ব্যয় কমানো এবং সুচিকিৎসা পাওয়া সম্ভব। বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে চেষ্টা করছি যে তারা আমাদেরকে এটা গ্রামে গঞ্জে স্কেল আপ করার জন্য হেল্প করবেন। যদি দেখে যে আমরা স্কেল আপ করেছি, WHO তাদের রিকমেন্ডেশন চেঞ্জ করতে পারেন। দাতা সংস্থাগুলো কেবল নিউমোনিয়া প্রবণ প্রথম 13টি দেশে সহায়তা করায় বাংলাদেশে সরকারি সহায়তা জরুরি প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থান নিয়ে শঙ্কা প্রবাসীদের, দমনে আরো কঠোর হওয়ার পাশাপাশি নারীবাদী সংগঠনগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান। বিএনপি দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে জঙ্গিদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশের রাজনীতিতে বর্তমানে জঙ্গিবাদ দমন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় সারা দেশ থেকে জাসদের জেলা পর্যায়ের নেতারা সভায় যোগ দেন। ভবিষ্যতের রাজনৈতিক কর্মপন্থা ঠিক করতে নানা মতামত উঠে আসে সভা থেকে। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে নির্দিষ্ট সময়ে নির্বাচন দরকার, আর দেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালনা করতে রাজাকারের বিচার অব্যাহত রাখা ও জঙ্গি দমন করা প্রয়োজন বলে মনে করেন জাসদ নেতারা। জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ। একদিকে
যেরকম জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়তে হবে, অপরদিকে বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতি, দলবাজি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানও করতে হবে এবং একই সঙ্গে জঙ্গিদের নির্মূলও করতে হবে। জঙ্গির প্রতিনিধি, প্রধান পৃষ্ঠপোষক এবং ভয়ঙ্কর সিন্ডিকেট প্রধান ও পাকিস্তানের নব্য দালাল বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে ক্ষমতা এবং রাজনীতির বাইরে রাখতে হবে। ছোটখাটো কিছু অনিয়ম থাকলেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নতুন কমিশনের জন্য শুভ সূচনা বলে মন্তব্য করেছে পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করে সংস্থাটি। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। 2019-এর প্রথমার্ধে অথবা 2018-র শেষ ভাগে এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা এবং সেই নির্বাচনের ফিল্ড বিল্ডিং এর যে অংশ, সেই হিসেবে আপনি স্থানীয় সরকারের প্রতিষ্ঠান বলুন, উপনির্বাচন বলুন বা পুনর্নির্বাচন বলুন, এই বিষয়গুলোকে এক ধরনের পাইলটিং হিসেবে গ্রহণ করতে পারেন এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ডেফিনেটলি আমি মনে করি যে এটা একটা ইতিবাচক সদর্থক ভূমিকা রাখবে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। বগুড়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। সকালে শহরের ঝোপগাড়ি এলাকার একটি হাসপাতাল থেকে বাচ্চাটি চুরি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 29শে মার্চ মোহাম্মদ আলী হাসপাতালে নবজাতকটির জন্ম হয়। আজ সকালে গাইনি ওয়ার্ডে এক নারী শিশুটির জন্ডিস হয়েছে বলে বারান্দায় রোদে নিয়ে যায় বলে জানান শিশুটির মা হোসনে আরা। কিছুক্ষণ পর বারান্দায় গিয়ে শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে স্বজনরা। পরে শিশুটিকে চুরির অভিযোগে থানায় জিডি করেন তার বাবা। নবজাতককে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বলতেছে আপনি কাপড় নিয়ে আসেন, আমি এখানে আসি। তারপরে কাপড় নিতে গেছে আমার ছুটি, সেখান থেকে আসে দেখে যে কাপড় নিয়ে আসে দেখে আমার মানে ওই মহিলাও নেই, আমার বাচ্চাও নেই। অনেক রোগীর কাছে তো অনেক অ্যাটেন্ডেন্সি দেখতে আসে, আমরা তো সব রোগীর অ্যাটেন্ডেন্সকে চিনিও না, জানি না। পরে ওই মহিলা নাকি কালকে থেকে এসে ওদের সঙ্গে কথা বলতেছে, আমরা তো আর এটা বুঝবো না যে ওদের আত্মীয় না ওইটা। পরিবেশ আইনজীবীরা উচ্চ আদালতকে ভুল বুঝিয়ে ট্যানারি বন্ধের রায় এনেছে বলে দাবি চামড়া শিল্প মালিকদের। সকালে রাজধানীর জিগাতলায় মানববন্ধনে এমন দাবি করেন ট্যানারির সংশ্লিষ্ট 3টি সংগঠনের নেতাকর্মীরা। সাভারে নির্মাণাধীন চামড়া শিল্প নগরীতে দ্রুত গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগের দাবিতে যৌথভাবে মানববন্ধন করে সংগঠনগুলো। শিল্পনগরী চালু না হওয়ার পেছনে বিসিকের গাফিলতি রয়েছে বলে দাবি করে সংস্থাটির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে আগামী 6 এপ্রিল থেকে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন ট্যানারি মালিকরা। যারা এই সরকারকে ব্যর্থ করতে চায়, যারা এই শিল্পকে ধ্বংস করতে চায়, তাদের ষড়যন্ত্রেই আজকে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। ট্যানারি শিল্প মালিক, শ্রমিক সবাই মিলে আমরা জীবন দিয়ে হলেও এই ষড়যন্ত্র মোকাবিলা করব। আজকে নিঃসন্দেহে পরিবেশবাদীরা খুব খুশি হবেন যে লাখ লাখ লোক তারা কর্মসংস্থান হারাবে, তারা নিঃসন্দেহে খুব আনন্দিত হবেন। বিসিকের অব্যবস্থাপনার সাথে জড়িত যারা, তারা নিঃসন্দেহে খুব চমৎকার লাঞ্চ করবেন যে এখানে এই শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশবাদী সংগঠন ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন, কিন্তু বাস্তব চিত্র আমরা চাই বিসিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত। দেশের প্রথম বর্জ্য প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপন করা হচ্ছে যশোরে। এই কেন্দ্রে আবর্জনা প্রক্রিয়া করে উৎপাদন করা হবে বায়োগ্যাস, বিদ্যুৎ ও জৈব সার। ইতোমধ্যে প্রকল্পের অর্ধেক কাজ শেষ হয়েছে। যশোর পৌরসভার এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে, পরিচ্ছন্ন নগর গড়তেই এই উদ্যোগ। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর পৌরসভার ব্যবস্থাপনায় শহরতলির ঝুমঝুমপুর আবর্জনা কেন্দ্রে স্থাপন করা হচ্ছে বর্জ্য প্রক্রিয়াজাত কেন্দ্র। সরকার ও এডিবির আর্থিক সহযোগিতায় সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 20 বছরের এ প্রকল্পে প্রতিদিন 45 টন আবর্জনা প্রক্রিয়াজাত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে শুরুতে এ কেন্দ্রে প্রতিদিন 25 থেকে 30 টন বর্জ্য প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করবে। প্রকল্প এলাকায় বায়োগ্যাস ও সার বাণিজ্যিকভাবে বিক্রি করা হবে। এছাড়া উৎপাদিত বিদ্যুৎ প্রকল্প এলাকায় আলোকিত করা ছাড়াও বিভিন্ন প্ল্যান্টে ব্যবহার করা হবে। এখানে কম্পোস্ট সার হবে,
এখানে পাওয়ার জেনারেট হবে, যে পাওয়ার থেকে আমরা ওখানকার ইকুইপমেন্টগুলো চালাতে পারবো। প্রকল্পের কাজে জড়িত এই প্রকৌশলী জানালেন, ইতোমধ্যে 50% কাজ সম্পন্ন হয়েছে। কম্প্রেসর ফাইলিং শেষ, আমাদের বেস শেষ, এখন আমরা শর্ট কলামও করে ফেলছি। শুধু আমরা গ্রেড বিম করব, তার উপরে পাইপ দিয়ে আমরা ট্রাসের কাজ করব, তখনই আমাদের এই কাজটা দৃশ্যমান হবে। পৌরসভার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন দীর্ঘদিন দুর্গন্ধের মধ্যে বসবাস করা এলাকাবাসী। এত দুর্গন্ধ আমরা এখানে টিকতে পারতাম না, কিন্তু বেরোতে পারতাম না গন্ধ থেকে। পৌরসভা এমন একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, যেখানে এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান করেছে, যাতে আমাদের এই দুর্গন্ধ থেকে আমরা মুক্ত থাকতে পারি। যশোরকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন মেয়র। ময়লা অপসারণ, বর্জ্য অপসারণ এবং এটিকে একটি সিস্টেমের মধ্যে আনা, আমি মনে করি এটি হওয়ার পরে একটি সম্পূর্ণ রূপে আমরা নিয়ন্ত্রিতভাবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করতে পারব। প্রকল্পটি সচল রাখতে আবর্জনা সংগ্রহে পৌরসভার 9টি ওয়ার্ডে 90টি কন্টেইনার ডাস্টবিন ব্যবহার করা হবে। এছাড়াও চৌগাছা, অভয়নগর ও ঝিকরগাছা পৌরসভা থেকে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করা হবে। সময় সংবাদ, যশোর। নানা জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে নারায়ণগঞ্জের নৌ প্রযুক্তি বিষয়ক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের ভবিষ্যৎ। 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে এসএসসির সমমান না পাওয়ায় সরকারিও বিদেশে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ বিষয়ে কথা বলতে রাজি হননি সরকারি এই প্রতিষ্ঠানটির প্রধান। শওকত আলী সৈকতের তথ্য, আব্দুল্লাহ আল মামুনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় 1958 সালে 9 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি। দেশের বিভিন্ন স্থান থেকে এসএসসি পাশ করে শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ করার স্বপ্ন নিয়ে ভর্তি হন সরকারি নৌ প্রযুক্তি বিষয়ক কারিগরি এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে। তবে গেজেট ও সিডিসি সনদ না থাকায় পাশ করে সরকারি ও বিদেশে চাকরি পাচ্ছে না বলে অভিযোগ তাদের। আমাদের এনওসি প্রাপ্তি বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা সিডিসি পাচ্ছি না এবং এর ফলশ্রুতিতে আমরা মার্চেন্টশিপে উঠতে পারছি না, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। চাকরির যথেষ্ট ক্ষেত্র থাকার পরেও আমাদের সরকারিভাবে গেজেট না থাকায় আমরা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারতেছি না। আমাদের জীবন এখানে থেমে যায়, কারণ আমাদের এইচএসসি পূর্ণাঙ্গ ভোকেশনাল মান না থাকার কারণে। ভর্তি হওয়ার পর আমরা এখন জীবনে অন্ধকার দেখি, আমাদের কোনো চাকরি বাকরির সুযোগ নাই, আমরা উচ্চশিক্ষার সুযোগ পাই না, আমরা একবার হতাশায় পড়ে। কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও প্রশিক্ষকের অভাবে দেয়া হয় না প্রয়োজনীয় প্রশিক্ষণ, আর ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল নেই বলেও জানান শিক্ষার্থীরা। আমাদের কোনো নিরাপত্তা নেই মেয়েদের জন্য, আর মেয়েদের কোনো হোস্টেলও নেই। আমরা চাই একটা হোস্টেল হোক। কোটি কোটি টাকার মেশিন আছে, কিন্তু আমাদের তা যথাযথ আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় না এবং ট্রেনারও নাই। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির প্রধান। আমার ছেলেদের সমস্যা আমি কাজে সমাধান করব, আমি ভাষণ দিয়ে সমাধান করব না। আমি রাজনৈতিক নেতা না যে ভাষণ দিতে হবে আমাকে। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে প্রায় 1,500 শিক্ষার্থী রয়েছে। প্রতি বছর পাশ করে বের হয় 250 জন শিক্ষার্থী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সকালে হেলিকপ্টারে করে গোবিন্দগঞ্জে পৌঁছানোর পর ভারতীয় সেনাপ্রধান কাটাখালী ব্রিজের পাশে স্মৃতিসৌধ ঘুরে দেখেন এবং শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় 11 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মুশফিকুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। 1971 সালে কাটাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মিত্রবাহিনীর সাথে পাক বাহিনীর যুদ্ধ হয়। সেখানে মিত্রবাহিনীর বেশ কয়েকজন সদস্য শহীদ হন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে গোবিন্দগঞ্জ যান ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। সম্প্রতি বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানে শঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। জঙ্গি দমনে সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি নারীদের জঙ্গিবাদে নিরুৎসাহিত করতে নারীবাদী সংগঠনগুলোকে আরও বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একের পর এক জঙ্গি আস্তানায় অভিযানের খবরে শঙ্কিত হয়ে পড়েছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে দেশে বসবাসরত পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। আমরা আসলে আতঙ্কিত, কারণ আমাদেরও ফ্যামিলি, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন আছে। তো আমরা সবসময় শঙ্কিত থাকি যে কোন সময় আবার কোথায় বাংলাদেশে আবার বিভিন্ন এই জঙ্গলি হামলা হয়। তো আমরা চাই যে সরকার এটা যেন জোরালো পদক্ষেপ
নিয়ে এটা দমন করে। জঙ্গিবাদ থেকে উত্তরণে যুব সমাজকে সচেতন করার পাশাপাশি সরকার ও সমাজের আরও বেশি দায়িত্ব পালন করা প্রয়োজন বলে মনে করছেন কেউ কেউ। বাংলাদেশে গত কয়েকদিন ধরে যেভাবে জঙ্গিরা বিভিন্ন জায়গায় আঘাত হানছে, এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আমরা প্রবাস থেকে বাঙালিরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে সমর্থন জানাই এবং এই যুদ্ধ আরো বেগবান করা হোক। এদিকে নারীদের জঙ্গিবাদে সম্পৃক্ততায় উদ্বেগ প্রকাশ করে তাদের সচেতনতার জন্য দেশের নারী সংগঠনগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে আসা হচ্ছে। তারা মনে করে হয়তো তারা এই জঙ্গিবাদ করলে বেহেশত পাবে, মরে গেলে বেহেশত পাবে। আসলে এটা ভুল ধারণা। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক কখনোই ছিল না, এখনো নাই। সরকারের কঠোরতা এবং সচেতনতার মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল হোক, এমনটাই প্রত্যাশা করছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সরকারের কঠোরতা এবং সচেতনতার মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল হোক, এমনটাই প্রত্যাশা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের। বাবু, সময় সংবাদ, ফ্রান্স। আবারও বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। কলম্বোতে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে 281 রানে টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। দর্শক, এই মুহূর্তে কলম্বোতে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। পারমিতা, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশকে শ্রীলঙ্কা 181 রানে টার্গেট দিয়েছে। কিছুক্ষণ পর 15 মিনিট পর বাংলাদেশ ব্যাটিং এ নামবে সেই লক্ষ্য তাড়া করতে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ আসলে এত রান তাড়া করে কখনোই জেতেনি। এর আগে 2013 সালে যে ঘটনাটা ঘটেছিল, বাংলাদেশের সামনে 312 রানের টার্গেট ছিল, সেটা কিন্তু ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অর্থাৎ বৃষ্টি আইনে বাংলাদেশ জিতেছিল। আপনি যদি এর আগে দুটি ম্যাচ খেয়াল করেন, সেই দুটি ম্যাচে কিন্তু ব্যাটিং স্বর্গীয় উইকেট হয় ডাম্বুলাতে। 300 রানের অধিক দু দলে স্কোর করেছিল। সেই তুলনায় কিন্তু কলম্বোর যে উইকেটটা, আসলে সিঙ্গল স্পোর্টিং ক্লাবের যে উইকেটটা, আসলে কিন্তু 270 বা 280 রান এখানে বলা যায় বিশাল সংগ্রহ। অর্থাৎ ডাম্বুলার উইকেটের সাথে যদি তুলনা করেন, এখানকার উইকেটে এই রান বিশাল সংগ্রহ। যদিও বাংলাদেশের ব্যাটসম্যানরা কলম্বো টেস্টের থেকেই ফর্মে আছেন এবং ডাম্বুলাতেও ফর্ম দেখিয়েছেন। সেই ফর্মের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটাই ধরে রাখতে হবে। এর আগে আরেকটা বিষয় না বললেই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের সর্বোচ্চ এই লঙ্কানদের বিপক্ষে 21টি উইকেট শিকার করেছেন মাশরাফি বিন মুর্তজা। আর বাংলাদেশের বোলিং যদি আপনাকে বিশ্লেষণ করে বলি, আসলে বোলিংটা আসলে সকালবেলা যে সুবিধাটা নেওয়ার কথা ছিল, বোলাররা কিন্তু সেই সুবিধাটা নিতে পারে, কারণ লাইন টু লাইন বোলিং করতে পারেনি বাংলাদেশের পেসাররা। যে কারণে এলোমেলো বোলিং এর কারণে কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা ঠিকই করেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। বিশেষ করে বলতে হবে মুস্তাফিজ এবং তাসকিনের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল সেটা সঠিক পূরণ হয়নি, যে কারণে আসলে রানটা প্রতিপক্ষের ব্যাটসম্যানরা ক্যাশ করেছে। মিরাজের কথা বলতে হবে এবং শেষের দিকে রান তোলার লাগাম টেনে ধরার ক্ষেত্রে মাশরাফির নেতৃত্বের পাশাপাশি মাশরাফি বোলিংও কিন্তু চমৎকার ছিল। সবকিছু মিলে আসলে এই সিরিজে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের 3 পেসারই সবচেয়ে উইকেট পেয়েছেন। স্পিরিস্টার তাসকিন, মুস্তাফিজ এবং মাশরাফি, তাদের উইকেট সর্বোচ্চ, মানে এই 3 ম্যাচে কিন্তু সর্বোচ্চ সংগ্রহ। এখন দেখার বিষয় সবকিছু মিলে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিভাবে শুরু করেন, কিভাবে আসলে এই 281 রান চেস করেন এবং 281 রান চেস করতে পারলে কিন্তু নতুন এক ইতিহাস রচনা করবে বাংলাদেশ ক্রিকেট দল। তো পারমিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছি আপনার কাছে। দর্শক, শ্রীলঙ্কার কলম্বো থেকে আজকের ম্যাচের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কলম্বোতে শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের দাপট। সিরিজ জয়ের জন্য টাইগারদের টার্গেট 281 রান। মৌলভীবাজারের বড়হাটে অভিযান অপারেশন ম্যাক্সিমাস সমাপ্ত। এক নারীসহ 3 জঙ্গির লাশ উদ্ধার। নিষ্ক্রিয় করা হচ্ছে কুমিল্লায় উদ্ধার হওয়া বোমা। এইচএসসি পরীক্ষা শুরুর একদিন আগে রাজধানী থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 2 জন আটক। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ঘটছে পুনরাবৃত্তি, মত শিক্ষাবিদদের। নারী সংসদ সদস্যদের বৈঠকের মধ্য দিয়ে শুরু আইপিইউর 136তম সম্মেলন। যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর।
এবং প্রাকৃতিক প্রতিকূলতায় পিছিয়ে পড়েছে পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের কাজ, গতি বাড়িয়ে পুষিয়ে নেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।